1973 সালে একটা বকওয়াস নির্বাচন করলেন, যেখানে 293টা সিট আওয়ামী লীগ পাইল। গত 80 বছর ধরে সেলফ রুল করছি, এর বাইরে কিন্তু হাজার হাজার বছর ধরে আমাদেরকে বাইরে থেকে লোকজন এসে শাসন করেছে। এই জন্য আমাদের গায়ের রঙের ভিতরে, আমাদের শরীরের সাইজের ভিতরে, আমাদের চোখে, আমাদের নাকে, আমাদের কানে, আমাদের কথা বলার, আমাদের অঙ্গভঙ্গি কোনো কিছুতে কোনো সিমিলারিটিস নাই। সোনার বাংলা হচ্ছে এমন একটা বাংলা যেখানে আপনি নিউ ইয়র্ক খুঁজে পাবেন, একটা মেল্টিং পট, যে তার চেহারার ভিতরে আপনি কাউকে কাউকে দেখলে মনে হবে তিনি স্প্যানিশ, কাউকে কাউকে দেখলে মনে হবে যে ওনাকে তো উনি শ্রীলঙ্কা থেকে আসছেন, না আসলে আফ্রিকা থেকে আসছেন, কাউকে কাউকে দেখলে হবে উনি আরব। আপনি টোটাল একটা ক্যাওটিক সিচুয়েশন পাবেন এখানে। সেই জন্য এই যে পলিটি হয়ে ওঠার যে একটা সিমিলারিটি, যে একটা কনজেনিয়াল মানে অর্গানিক ডেভেলপমেন্ট যেটা লাগে, সেটা আসলে আমাদের মধ্যে হয় নাই। না হওয়ার কারণে যেটা হয়েছে, সাডেনলি আমি রাষ্ট্র পেয়েছি, কিন্তু আপনি যারা রাষ্ট্র পেয়েছে, আমি 60-এর দশকের তর্কগুলো বোঝার চেষ্টা করেছি যে আপনি 71-এ একটা মুক্তির লড়াইতে যাচ্ছেন, একটা নতুন দেশ বানাবেন, সেই দেশটা আসলে কিভাবে শাসন করবেন। আপনি স্বাধীনতার ঘোষণাপত্র ছাড়া মোটা দাগে কোনো গভর্নিং ডকুমেন্ট নাই আমাদের মুক্তির লড়াইতে। তো এখন এই জন্য যেটা হয়েছে, 71 সালে যখন শেখ মুজিব দেশে ফিরে আসলেন, উনি যদিও অস্থায়ী সরকার ওনাকে প্রেসিডেন্ট বানিয়েছে, উনি কিন্তু প্রেসিডেন্ট শপথ নেন নাই, উনি দায়িত্ব নিয়েছেন। তারপরে দেখেন যেই মানুষটা গণতন্ত্রের জন্য 13-14 বছর লড়াই করে জেল খেটেছেন, সেই মানুষটা 73 সালে একটা বকওয়াস নির্বাচন করলেন, যেখানে 293টা সিট আওয়ামী লীগ পাইল। লুটতরাজ, দখলবাজি, মানে ব্যালটিং, স্টাফিং, যা যা করা যায় একটা 2 নম্বর নির্বাচনের, তার সব কিছু করেছেন। বঙ্গভবনে গিয়ে শেখ মুজিব প্রেসে বললেন আজ থেকে বাংলাদেশে কোনো অপোজিশন নাই। অথচ ঠিক 3 বছর আগের 70-এর নির্বাচনে যুদ্ধটা কেন হইল? সিম্পলি একটা নির্বাচনকে কেন্দ্র করে, যে আমরা আমাদের লেজিটিমেসি এই দেশের মানুষ আওয়ামী লীগ নামক দলটাকে দিয়েছে টু গভর্ন। পাকিস্তানি শাসক গোষ্ঠী তাকে ক্ষমতা হ্যান্ড ওভার করছে না। একটা সিম্পল পলিটিক্যাল কোশ্চেন। এই কোশ্চেনের রেসপন্সে দেখেন যাদের নেতৃত্বে লড়াইটা হয়েছে, তারা 72-এ 73-এ এসে জাতিকে আসলে কি দেখাইলো। যেই মানুষটা 13-14 বছর জেল খাটলেন, সে বাংলাদেশে গুমকে উদ্বোধন করলেন, জহির রায়হানকে গুম করে। তারপরে হচ্ছে সিরাজ শিকদারকে ক্রসফায়ারে দিয়ে ক্রসফায়ারকে উদ্বোধন করলেন। যিনি পুরো পাকিস্তান আমলে মানে পত্রিকা নিষেধ করা, কমিউনিস্ট পার্টিকে ব্যান করা, এগুলোর বিরুদ্ধে লড়াই করেছেন, মিছিল মিটিং করেছেন, তিনি সকল রাজনৈতিক দল নিষেধ করে, নিষেধাজ্ঞা দিয়ে ব্যান করে, কমিউনিস্ট পার্টিকে নিয়ে 3-4টা দল মিলে আপনার বাকশাল করলেন, 4th সংবিধান করলেন, সংশোধনী করলেন। তিনি প্রেসিডেন্ট পদে আসতেছেন, প্রধানমন্ত্রী হইতেছেন, প্রেসিডেন্ট হইতেছেন, এই জাস্ট এ ক্যাওয়াস উইদিন হিমসেলফ। তার মনস্তত্ত্বে চিন্তা করে দেখেন। তাহলে আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে কি ছিল? বলা ছিল যে রাষ্ট্র 3টা মূলনীতির উপরে পরিচালিত হবে: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। তার কোনটা আসলে উনি গভর্নিং প্রিন্সিপাল আকারে ইমপ্লিমেন্ট করলেন? উনি সেনাবাহিনীর প্যারালাল মিলিশিয়া বাহিনী তৈরি করলেন, যেই মিলিশিয়া বাহিনীগুলো ইন্ডিয়ান ট্রেনিংয়ে, টাকায়, রয়ের প্যাট্রোনেজে হয়েছে, মুজিব বাহিনী, রক্ষী বাহিনী, তাদেরকে ইনডেমনিফাই করলেন। এক্স্যাক্টলি র্যাবকে এবং আলাদা আলাদা এই যে ল এনফোর্সমেন্ট এজেন্সির যে চরিত্র ডক্টর নাবিলা তার লেখায়, তার বক্তব্যে রিপিটেডলি বলছে, বক্তব্য আকারে এক্স্যাক্টলি প্রত্যেকটা কাজ করলেন। কিন্তু এগুলোর বিরুদ্ধে কিন্তু উনি পাকিস্তান আমলে এগুলোর বিরুদ্ধে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, গ্রেফতারের বিরুদ্ধে মিছিল করেছেন। তাহলে এখন এই মনস্তত্ত্বটা, এই যে বাঙালি মানুষ মানে নীরজ সি চৌধুরীর কাছে ফিরে যাওয়া ছাড়া তো এইটার মানে এই ক্রাইসিসটা আসলে বোঝা মুশকিল, যে আসলে সমস্যাটা কোথায়, আমাদের খাসলতের প্রবলেমটা কোথায়। কেন আমরা ওয়াদা দিয়ে ওয়াদা রাখি না? সকল রাজনৈতিক দল, এখান থেকে আমরা ছোট যারা রাজনৈতিক দল, আমরাও বাইরে আছি ব্যাপারটা তা না, আমরা সবাই। ইটস এ ন্যাশনাল ক্রাইসিস এবং ইটস কালচারাল ক্রাইসিস। ইটস মোর অফ এ কালচার দ্যান পলিটিক্যাল ক্রাইসিস ইটসেলফ। তো সেই জায়গাতে আমার মনে হয় রাজনৈতিক কর্মী হিসাবে আমাদের এইটার গোড়া খোঁজাটা জরুরি। তা না হলে যেটা হচ্ছে যে আমরা বারবার যেই ওয়াদাগুলো করছি সেগুলো আসলে কেন বরখেলাপ করছি। দেখেন, স্বাধীনতার ঘোষণাপত্রে পরিষ্কার করে মানবিক মর্যাদার কথা বারবার বলা আছে।